উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। জন্তুর পরিচয়। লোকে বলে বিড়াল নাকি বাঘের মাসি হয়, আর শেয়াল নাকি হয় তার ভাগ্নে। বিড়াল যে বাঘের মাসি এ কথা মানতে আমি কত রাজি আছি, কিন্তু শেয়াল যে তার ভাগ্নে এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সেই ছেলেবেলা থেকে শুনে আসছি যে ভাগ্নের চেহারা তার মামার মতো হয়, কিন্তু শেয়ালের চেহারা কি বাঘের মতো? বাঘের মুখ হাঁড়িপানা, শেয়ালের মুখ ছুঁচালো। বাঘের মতো শেয়ালেরও বড় বড় ধারালো দাঁত আছে বটে, কিন্তু সে তেমন ধারালোও নয় তেমন বড়ও নয়। তারপর পায়ের নখগুলোর দিকে চেয়ে দেখো, বাঘের বাঁকা বাঁকা নখগুলো কি ধারালো আর মজবুত, আর সেগুলোকে ইচ্ছে মতো কেমন খাপে ঢুকিয়ে রাখতে আর বার করতে পারা যায়। বাঘের নখ পরীক্ষা করে দেখবার সুবিধা হবে না? আচ্ছা, না হয় বিড়ালের নখই দেখো। তোমাদের মেনি যখন তোমাদের সঙ্গে খেলা করে তখন তার পায়ের দিকে চেয়ে দেখো তো, তখন সে যত্নের সহিত তাহার নখগুলিকে খাপে ঢুকিয়ে রাখে। তখন তো আর তার নখের দরকার নাই। সকল সময় নখ বার করে রাখলে সে ঘষায় ঘষায় ভোঁতা হয়ে যাবে যে, তাহলে তো তার একটা মস্ত হাতিয়ারই মাটি হয়ে যায়। তাই কাজের সময় ছাড়া অন্য সময় মেনি তার নখ বার করে না, কিন্তু একটি ইঁদুর তার সামনে আসুক তো, তখন দেখবে সে কেমন নখ বার করে তাকে খাবল মেরে ধরবে। আমি কতবার দেখেছি। অবশ্যই তোমাদের মেনিটি পোশাকই হতে পারে, তার হয়তো ইঁদুর ধরার অভ্যাস নাই, আর অভ্যাস থাকলেও তোমাদের তামাশা দেখবার খাতিরে এক্ষুনি একটি ইঁদুর এসে তার সামনে হাজির হচ্ছে না। যা হোক, এর আর একটা উপায় আছে। মেনিকে যদি এমন কোনো জায়গায় তুলে দিতে পারো যে সেখান থেকে তাকে পিছলে পড়তে হয়, তাহলে দেখবে সে কেমন নখ বার করে আটকে থাকার চেষ্টা করে। মেনিটি যদি শান্ত হয় আর তার আঁচড়াবার অভ্যাস না থাকে, তাহলে সকলের চেয়ে ভালো উপায় হচ্ছে তাকে কোলে নিয়ে ধীরে সুস্থে তার থাবা পরীক্ষা করে দেখো। থাবার উপরে আর নিচে আঙুল দিয়ে টিপ দাও, অমনি নখগুলি বেরিয়ে আসবে। টিপ ছেড়ে দাও, আবার সেগুলি ভিতরে ঢুকে যাবে। বাঘের থাবায় ধরে দেখবার সুবিধা নাই, আর থাকলেও সে কাজ করতে তোমাদের কখনো বলি না, যদি সেটা মরা বাঘ না হয়। কিন্তু দেখতে পারলে বুঝতে যে বাঘ আর বিড়াল এক রকমের জানোয়ার, খালি ছোট বড় তফাৎ। বাঘ সিংহ এরা সব বিড়ালেরই কুটুম্ব। গরম দেশে এই রকমের জন্তু ঢের আছে, কোনোটা হলদে, কোনোটা ছেয়ে, কোনোটা কটা, কোনোটা কালো, কোনোটার গায়ে ডোরা, কোনোটার গায়ে চক্র, কোনোটা মস্ত বড়, তাকে বলি বাঘ, কোনোটা ছোট, তাকে বলি বিড়াল। আসলে এরা সকলেই ভাই বেরাদর, এরা হচ্ছে বিড়াল বংশ। তাই বলছিলাম, বিড়াল যে বাঘের মাসি এ কথা আমি কতক মানি, কিন্তু শেয়াল যে বাঘের ভাগ্নে এটা নিতান্ত বাজে কথা। শেয়াল বাঘের কেউ নয়। শেয়ালের দাঁত নখ ছোট ছোট আর সরু সরু, বাঘের নখ দাঁতের সঙ্গে তার তুলনাই হয় না। আর শেয়ালের এমন ক্ষমতা নাই যে ইচ্ছামতো তার নখ বার করে বা গুটিয়ে রাখে। তার সোজা নখগুলো ফোঁটার মতো তার আঙুলের আগায় বসানো থাকে। ভেবে দেখতে গেলে কুকুরের সঙ্গে শেয়ালের চেহারা খুব মিলে। কুকুরের নখ দাঁত শেয়ালেরই মতো, নেকড়েরও তাই। এরা সব ভাই বেরাদর, এরা কুকুর বংশ এক হিসাবে। কিন্তু বাঘ, বিড়াল আর শেয়াল কুকুর এক বংশ না হলেও এক দল বলা যেতে পারে। এরা সকলেই মাংস খায়। গরু ঘোড়া মাংস খায় না, তারা আরেক দল। এদের দাঁত আর নখও মাংস খেকো জানোয়ারের দাঁতের মতো ধারালো নয়। যা হোক, এখন আমাদের অত খুঁটিনাটির খবর না নিলেও চলবে। তার চেয়ে কাজের কথা এই হচ্ছে যে, এই যে বাঘ, শেয়াল আর গরু ঘোড়ার দুটো দল হলো, এদের মধ্যে আবার এক বিষয় মিল আছে। এরা সকলেই শিশুকালে মায়ের দুধ খায়। কাজেই এদের দুটো দল হলেও ধর্মটা একই দেখা যাচ্ছে। পাখিরা শিশুকালে মায়ের দুধ খায় না, মাছেরাও খায় না, তাদের ধর্ম অন্য রকম।
আবার বাঘ, শিয়াল, গরু, ঘোড়া, পাখি, মাছ এদের মধ্যেও একটা মস্ত কোথায় এমন মিল আছে যে তাতে এদের সকলের এক জাত করে দিয়েছে। পিঠে একটি সিঁধদাঁড়া আর গায়ে হাড় এদের সকলেরই আছে। হাড় কি সকল জন্তুর থাকে? হরিণের হাড় নাই, কেঁচোর নাই, শামুকের নাই, আরো কত জন্তুর নাই। যাদের সিঁধদাঁড়া আছে আর যাদের নাই, এই হলো তবে প্রাণীদের দুই জাত। একটা জন্তুর পরিচয় জানতে হলে দেখো কত কথার খবর নিতে হয়। আগে দেখব সে কোন জাতের, তারপর দেখব সে কোন ধর্মের, তারপর দেখব সে কোন দলের, তারপর দেখব সে কোন বংশের। এত করে তবে তার যথার্থ পরিচয়টি পাওয়া যাবে। ঠিক যেন চিঠির ঠিকানা, অমুক শহরে অমুক গলিতে এত নম্বরের বাড়িতে পরম কল্যাণীয় শ্রীমান অমুকের হাতে পৌঁছে। তাহলে তো চিঠিখানি শ্রীমান পাবেন, নইলে শুধু খাম টিকিটের পয়সা খরচ। একটি অন্ধ শিলের কথা। সে প্রায় 40 বছরের কথা। ব্লু উপসাগরে একটি শিলের ছানা ধরা পড়ে। সমুদ্রের ধারে একটি ভদ্রলোক থাকিতেন। তিনি তাকে তাঁর রান্নাঘরে পুষিতে লাগিলেন। সে খুব বাড়িতে লাগিল। চাকরদের সঙ্গে তাহার খুব ভাব। বাড়ির এবং বাড়ির লোকের প্রতি বেশ মমতা। স্বভাবটি অতি মৃদু, কারু কিছু ক্ষতি করে না। ছেলেদের সঙ্গে খেলা করে আর কর্তার ডাক শুনলেই কাছে হাজির হয়। তার প্রভুভক্তির কথা বলিতে হইলে বুড়ো বলিতেন যেমন কুকুরটি, আর আমোদ তামাশার কথা বলিতে হইলে বলিতেন যেমন বিড়াল ছানাটি। শিলটি রোজ মাছ ধরিতে যাইত আর নিজের জোগাড় হইলে পর প্রায় কর্তার জন্য 2-1টি মাছ আনিত। গ্রীষ্মের সময় রৌদ্রে বসিয়া থাকিত আর শীতের সময় ঘরের আগুনের এক পাশে একটা জায়গা পাইলে বড় খুশি হইত, আর হুকুম পাইলে তন্দুরটার ভিতর যাইয়া বাসা লইত। 12 বছর এইরূপে শিলটিকে পোষা হইল। এরপর একবার কর্তার গোয়ালে এক প্রকার রোগ দেখা দিল। কতকগুলো পশু মরিয়া গেল। অন্যান্য পশুদের রোগে ধরিল। অন্য লোকের গরু স্থান পরিবর্তনে ভালো হয়, কিন্তু কর্তার গরুর তাহা হইল না। কর্তা একটি স্ত্রী ওঝার নিকট পরামর্শ লইলেন। সে বলিল, ওগো, তুমি ওটা কি ধরে এনেছ? তাতেই তোমার গরু মরে যায়। ওটাকে তাড়িয়া দাও, নইলে আমার ওষুধেও ধরবে না, রোগ সারবে না। সুতরাং শিলটিকে একটি নৌকায় তুলিয়া অনেক দূরে গিয়া ছাড়িয়া দেওয়া হইল। সেখানে তার যা খুশি তাই করুক। নৌকা ফিরিয়া আসিল, বাড়ির সকলে ঘুমাইল। সকালে একটি চাকরানী আসিয়া কর্তাকে খবর দিল, শিল তন্দুরের ভিতর শুয়ে আছে। বাড়ির মায়ায় বেচারি রাত্রি করিয়া ফিরিয়া আসিয়াছে। একটি জানলা খোলা পাইয়া ঘরে ঢুকিয়া তাহার জায়গা দখল করিয়া বসিয়াছে। পরদিন আরেকটি গরুর ব্যারাম হইল। শিলটাকে আর রাখা হইল না। অনেক দূর হইতে জেলে নৌকা মাছ লইয়া আসিয়াছিল। তাহার মাঝি 2-3 দিনের পথ লইয়া গিয়া তাহাকে ছাড়িয়া দিতে স্বীকার পাইল। তাহাই করা হইল। একদিন এক রাত্রি গেল। পরদিন সন্ধ্যার সময় চাকর আগুন উস্কিয়া দিতেছিল। এমন সময় দরজার কাছে খটমট শব্দ হইল। চাকর মনে করিল কুকুরটা বুঝি। অমনি দরজা খুলিয়া দিল, আর থপ থপ করিয়া শিলটা ঘরে আসিল। অনেক পথ হাঁটিয়া ক্লান্ত হইয়া বাড়ি আসিয়াছে, তাই এক প্রকার অব্যক্ত শব্দ করিয়া মনে সন্তোষ জানাইল। তারপর হাত পা ছড়াইয়া আগুনের কাছে সুখে নিদ্রা গেল। এই অমঙ্গলের খবর কর্তার কানে গেল। কর্তা বিপদ ভাবিয়া জানকে জাগাইয়া পরামর্শ চাহিলেন। জান বলিল, শিল মারিলে অশুভ হয়, তবে চোখ দুটো খুঁড়ে ফের সমুদ্রে ফেলে দিয়ে এসো। কর্তার বুদ্ধি চড়ায় ঠেকিয়াছে। কর্তা তাহাতেই রাজি।
নিষ্ঠুরেরা সেই নির্দোষ বেচারা চক্ষু দুটি নষ্ট করিয়া ফেলিল। পরদিন সকালে বেচারা যাতনায় ছটফট করিতেছে। এইরূপ অবস্থায় তাহাকে সমুদ্রে ফেলিয়া দেওয়া হইল। 1 সপ্তাহকাল গেল, কর্তার অমঙ্গল যেন জো পাইল। গরু ক্রমাগত মরিতে লাগিল। শেষটা ওঝা আসিয়া বলিলেন, ওগো, আমি আর পারি নে, তোমায় বড় ভূতে পেয়েছে, আমার আর সাধ্যি নেই। 8 দিনের দিন ভয়ানক তুফান হইল। মাঝে মাঝে বিরামের সময় দরজার নিকট কান্নার শব্দের মতো শব্দ শোনা যাইতে লাগিল। সকালে দরজা খোলা হইল। সিঁড়ির ওপর শিলটি মরিয়া পড়িয়া রহিয়াছে। বরাহ শিকার। এক সাহেব গিয়েছিলেন বরাহ শিকার করতে। তার আগে তিনি কখনো বরাহ শিকার করেননি। তাঁর ধারণা ছিল যে একটা শুয়োর মারা এ আর এমন কি কঠিন। বনের মধ্যে ঢুকে তিনি এক শুয়োর দেখেই তাকে বল্লম নিয়ে তাড়া করলেন। ভাবলেন, শুয়োর মাটিতে, আমি ঘোড়ার উপরে, ও আমার কি করবে? সকলে বারণ করল। তিনি তা না শুনে সোজা বরাহের ওপর ঘোড়া হাঁকিয়ে দিলেন। তারপর চোখের পলকের মধ্যে যে কি হলো তা কেউই ঠিক বুঝে উঠতে পারল না। শুয়োরটা হঠাৎ ঘোঁত করে ঘোড়ার ঠ্যাঙের ভিতর দিয়ে এমনি তেড়ে বেরুলো যে ঘোড়াটা একেবারে ডিগবাজি খেয়ে উল্টে গেল। আর শিকারী মশাই ঠিকরে যেখানে পড়লেন, আধ ঘন্টা চোখ বুঝে সেইখানেই শুয়ে রইলেন। বাস্তবিক শুয়োরের মতো বদমেজাজি জানোয়ার কমই আছে, আর তার সাহসও বড় কম নয়। বাঘের পাশে দাঁড়িয়ে জল খেতে আর কোনো জানোয়ারই বোধহয় সাহস পায় না। একবার কতকগুলো লোক শিকার করতে গিয়ে দেখে একটা বাঘ একটা নদীর ধারে জল খেতে এসেছে, আর তার কয়েক হাত দূরে একটা বরাহ জল খাচ্ছে। বাঘটা ভয়ানক রেগে শুয়োরটার দিকে চেয়ে গো গো শব্দ করতে লাগলো। শুয়োর তাতে ভ্রুক্ষেপ মাত্র না করে জল খাওয়া শেষ করে তারপর বাঘের দিকে ফিরে দাঁড়িয়ে হুশ করে তাকে এক ধমক দিল। তারপর ঘাড় বাগিয়ে পিঠে লোম খাড়া করে সে দাঁড়িয়ে রইল। এইরকম খানিকক্ষণ মুখোমুখি থেকে বাঘটা এক লাফ দিয়ে একেবারে শুয়োরের পিঠে চড়ল। 2-3 থাবা মেরে শুয়োরের ঘাড় থেকে খাবল খাবল মাংস তুলে ফেলল। বাঘের চর বড় সহজ চর নয়। শুয়োর যে তাতে একটু কাবু হয়েছিল সেটা কিছু আশ্চর্য নয়, কিন্তু এর মধ্যে সেও 2-4টা গুঁতো মেরে বাঘের গায়ে দাঁত বসাতে ছাড়েনি। শুয়োরটা বারবার বাঘের হাত এড়িয়ে আবার ঘুরে তেড়ে আসে, কিন্তু শুয়োরের অস্ত্র খালি দাঁতের গুঁতো। বাঘের যেমন দাঁত তেমনি নখ, তার উপর তার থাপ্পড়টিও আছে। সুতরাং খানিকক্ষণ পর্যন্ত মনে হলো যেন বাঘেরই জিত। সে শুয়োরের ঘাড়ে, পিঠে, গলায়, ঠ্যাঙে কামড়ে আঁচড়ে একেবারে রক্তারক্তি করতে লাগলো। এর মধ্যে একবার শুয়োরটা এক দৌড়ে খানিকটা দূরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো যেন তার আর দম নাই। কিন্তু বাঘটা যেই আবার লাফ দিয়ে তার ঘাড়ে পড়তে গেল, শুয়োরটা চট করে নিচু হয়ে কিরকম একটা গা ঝাড়া দিল। তাতেই বাঘটা একেবারে ডিগবাজি খেয়ে চিত হয়ে পড়ে গেল। আর যায় কোথা, শুয়োর এক লাফে তার উপর চড়ে দাঁত দিয়ে 3-4 গুঁতোয় তার পেট ফুঁড়ে দিয়ে তারপর হয়রান হয়ে মাটিতে পড়ে রইল। এদিকে বাঘেরও আর উঠবার সাধ্য নেই, দুজনেই মাটির উপর পড়ে হাঁপাচ্ছে। তখন শিকারীরা গুলি মেরে তাদের শেষ করে দিল। বরাহ যখন ক্ষেপে বসে তখন তার কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না, আর সে যে কখন ক্ষেপে বসে তারও কোনো ঠিকানা নেই। হয়তো শিকারীরা একটা শুয়োরকে তাড়া করেছে, শুয়োরটা দৌড়ে পালাচ্ছে, হঠাৎ কেমন করে একটা পাথরে পা লেগে শুয়োরটা পড়ে গেছে, অমনি আর কথাবার্তা নেই। সামনে গাছ জঙ্গল যা থাকে সে তাতেই তেড়ে গুড়িয়ে সব ভেঙে উপড়িয়ে সাবার করে দিল। ওদিকে শিকারীরা যে তাকে ধরে ফেলেছে সে হুঁশ আর তার নেই।
একজন বড় শিকারী বলেছেন যে শুয়োর যখন তেড়ে আসে তখন যদি তাকে এড়িয়ে চট করে তার পিছনের পা ধরে তোলা যায় তবে নাকি সে আর কিছু করতে পারে না। কথাটা সত্যি কিনা জানি না, কিন্তু আমায় যদি শুয়োরে তাড়া করে আমি তার ঠ্যাং ট্যাং ধরতে যাচ্ছি না, একেবারে এক দৌড়ে একটা গাছের উপর চড়ে বসবো। মাছরাঙ্গার স্কুল। আমার তাঁবুর কাছে একটি ছোট নদী ছিল। ওই নদীতে অনেক ছোট ছোট মাছ থাকিত। একদিন সকালে আমি নদীর ধারে গাছের নিচে বসিয়া আছি, এমন সময় একটি মাছরাঙ্গা উঠিয়া আসিয়া নদীর অন্য পাড়ের মাটির ভিতর কোথায় ঢুকিয়া গেল। সেখানে মাটির নিচে একটা গাছের শিকড়ের আড়ালে লুকানো তাহার বাসা। আমি অনেক দিন মাছ ধরিয়াছি, চারিদিকে অনেক মাছরাঙ্গাও দেখিয়াছি, কিন্তু এতদিন তাহার বাসাটি দেখিতে পাই নাই। আমি যখনই যাইতাম মাছরাঙ্গাগুলি খুব গোলমাল করিয়া নদীর উপরে উড়িয়া বেড়াইত। বোধ হয় আমাকে তাহারা বুঝাইতে চাহিত যে তাহাদের বাসা উপরের দিকে কোথাও হইবে। ইহার পর হইতে মাছ ধরিবার সময়ে আমি ওই বাসাটিকে খুব লক্ষ্য করিয়া দেখিতাম এবং এই রকমে মাছরাঙ্গাদের সম্বন্ধে অনেক আশ্চর্য নতুন বিষয় জানিয়াছিলাম। এক মাছরাঙ্গা কখনো অপরের জলে মাছ ধরিতে যায় না, আর অপরকেও নিজের জলে আসিতে দেয় না। পরিষ্কারই হোক আর ময়লাই হোক, নদীর কোনখানে বেশি মাছ আর কোনখানে কম মাছ তাহা তাহারা সকল সময়েই বুঝিতে পারেন, আর ঢেউয়ের অনেক নিচ দিয়া মাছ দৌড়িয়া গেলেও তাহারা ধরিতে পারে। এতদিনে আমার চেনা মাছরাঙ্গার ছানাগুলি একটু বড় হইয়াছে। একদিন সকালে একটা ঝোপের আড়ালে বসিয়া মাছরাঙ্গা গর্ত দেখিতেছি, এমন সময় ছানাদের মা তাহার ভিতর হইতে উঁকি মারিয়া চারিদিকে তাকাইতে লাগিল। নদীর ধারে একটা জোলো সাপ শুইয়াছিল। মাছরাঙ্গি এক লাফে তাহার উপর গিয়া পড়িল। সে তো ভয়ে দৌড়। কিছু দূরে অল্প জলে কতকগুলি হাঁসের ছানা কোলাহলপূর্বক খেলা করিতেছিল। তাহারা ভালো মানুষ, কাহাকেও কিছু বলে না, তবুও মাছরাঙ্গি ছুটিয়া গিয়া বকিয়া ধমকিয়া তাহাদিগকে তাড়াইয়া দিল। পথের মাঝখানে এক বেচারি ব্যাঙ রোদ পোহাইতেছে, তাহারও ঘাড়ে পড়িয়া মাছরাঙ্গি তাহাকে না তাড়াইয়া ছাড়িল না। তখন সে আবার চারিদিক দেখিয়া, আর যদি কেহ লুকাইয়া থাকে তাহাকে ভয় দেখাইবার জন্য খুব জোরে একবার শব্দ করিয়া দৌড়িয়া গর্তে ঢুকিল। খানিক পরে দেখি একটা ছোট মাছরাঙ্গা গর্তের ভিতর হইতে মাথা বাহির করিয়াছে। বাহিরে জগতের সহিত তাহার এই প্রথম পরিচয়। তাহার চারিদিক দেখা শেষ হইতে না হইতেই কে যেন পিছন হইতে তাহাকে এক ঠেলা দিল। সে অমনি আর কিছু না বলিয়া উড়িয়া নদীর অন্য পারে একটা মরা গাছের ডালে গিয়া বসিল। তাহার পর আরেকটি, তাহার পর আরো একটি, ঠিক ওই রকম করিয়া বাহির হইল, যেন প্রত্যেকে কি করিতে হইবে, কোথায় যাইতে হইবে তাহা আগে হইতেই বলিয়া দেওয়া হইয়াছে। ক্রমে ক্রমে সবগুলি ছানা সার দিয়া বসিল। তাহাদের নিচে পরিষ্কার জল, উপরে নীল আকাশ, আর চারিদিকে গাছপালা, এই তাহাদের হাতে খড়ি, এবং ইহার জন্য পুরস্কারের অভাব ছিল না। তাহাদের বাবা ভোর হইতে মাছ ধরিয়া এক জায়গায় জড়ো করিয়াছে। সেই মাছ এখন তাহাদিগকে খাইতে দিয়া সে তাহার নিজের ভাষায় তাহাদিগকে বুঝাইতে চেষ্টা করিল যে এতদিন তাহারা যে অন্ধকার গর্তে ছিল, এই পৃথিবী সেরকম নয়, এখানে ভালো ভালো খাবার জিনিস অনেক পাওয়া যায়, সুখও খুব আছে। ছোট ছোট মাছরাঙ্গাগুলির এখন মাছ ধরিতে শিক্ষা চাই। একটা নিরিবিলি জায়গায় তাহাদের স্কুল বসিল। এখানে খুব কম জল, আর জলের নিচে কাদার উপরে মাছ স্পষ্ট দেখা যায়। জলের উপর একটা গাছের ডাল ঝুঁকিয়া পড়িয়াছে। বড় মাছরাঙা দুইটা অনেকগুলি ছোট ছোট মাছ মারিয়া ওই ডালের নিচে জলে ছড়াইয়া রাখিল। তাহার পর ছানাগুলিকে আনিয়া ডালের উপর বসাইয়া নিজেরা
আর এক ডুব দিয়া দেখাইয়া দেয়, আর তাহাদিগকেও সঙ্গে সঙ্গে ডুব দিতে বলে। ছোট মাছরাঙ্গাদের ক্ষুধা পাইয়াছিল, কাজেই মরা মাছগুলি ধরিতে তাহাদের উৎসাহের কোনরূপ ত্রুটি হইল না। যাহারা একটু ভীতু, প্রথমে জলে নামিতে ভরসা পায় নাই, লোভে পড়িয়া শেষে তাহাদেরও সাহস হইল। ইহার কিছুদিন পরে একদিন নদীর ধারে বেড়াইতে বেড়াইতে আমি একটা ছোট জলা জায়গা দেখিতে পাইলাম। ওই জলের সঙ্গে নদীর কোনো যোগ নাই। জলের মধ্যে কতকগুলি মাছ যেন হঠাৎ কোনো অচেনা জায়গায় আসিয়া পড়িয়াছে, এইভাবে ছোটাছুটি করিতেছে। আমি ভাবিতে লাগিলাম, মাছগুলি কি করিয়া নদী ও ওই জলের মাঝখানে জায়গাটুকু পার হইল। এমন সময় দেখি যে একটি মাছরাঙা মাছ মুখে করিয়া উড়িয়া আসিতে আসিতে আমাকে দেখিয়াই ঘুরিয়া অন্যদিকে চলিয়া গেল। তখন মনে করিলাম, বুঝি ছেলে মেয়েদের শিক্ষার জন্য আরো কোনো অদ্ভুত উপায় বাহির করিয়াছে। এই ভাবিয়া ঝোপের আড়ালে লুকাইলাম। ঘণ্টাখানেক পরে মাছরাঙাটি চুপি চুপি আসিয়া একবার সাবধানে সকল দিক দেখিয়া আবার ডাকিতে ডাকিতে চলিয়া গেল। কিছুক্ষণ পরেই সে তাহার সমস্ত পরিবার লইয়া সেই জলার ধারে উপস্থিত। মাছ ধরা আরম্ভ হইল। ছানাগুলি তাহাদের মা বাপকে ডুব দিতে দেখিয়া আর তাহাদের ধরা মাছের আস্বাদন পাইয়া নিজেরাও ডুব দিতে লাগিল। প্রথমবার কিছুই ধরিতে পারিল না। তাহাদিগকে উৎসাহ দিবার জন্য বড় মাছরাঙারা কয়েকটা আহত মাছও অন্যান্য মাছের সঙ্গে জলে ফেলিয়া দিয়াছিল। তাহারা বেশি ছুটিতে পারে না, কাজেই তাহাদিগকে ধরা সহজ। ছোট মাছরাঙ্গারা প্রথমে সেই সব মাছ ধরিল। দুই একটা ধরিয়াই তাহারা যেন মাছ ধরিবার সন্ধান বুঝিয়া ফেলিল। তাহার পর ঠোঁট নিচের দিকে ও লেজ উপরের দিকে করিয়া টুপ করিয়া জলে পড়ে আর মাছ ধরে। নদীতে খুব স্রোত, সেখানে মাছ ধরা শক্ত, আর যেখানে কম জল সেখানে মাছও কম। সেই জন্য মাছরাঙা বুদ্ধি করিয়া এই জলটুকু বাহির করিয়াছে আর নিজে মাছ আনিয়া তাহাতে ছাড়িয়াছে। প্রথম শিখিবার সময়ে মরা মাছ ছিল, কিন্তু এবারের মাছ জীবন্ত। তাহাদের নদীতে পলাইবার পথ নাই, চারিদিক বন্ধ। কাজেই বাচ্চাদের মাছ ধরিবার সুবিধা, কারণ যত ইচ্ছা সময় লইতে পারে। ইহার পর আবার যখন এই মাছরাঙ্গা পরিবারের সহিত আমার দেখা হইল, তখন তাহারা সকলেই খুব মাছ ধরিতে শিখিয়াছে। এখন আর আহত কিংবা কয়েদ করা মাছের দরকার হয় না। তাহারা সকলেই খেলা করিয়া বেড়াইতেছে। একদিন তাহাদের এক চমৎকার খেলা দেখিলাম। আমি আগে আর কখনো মাছরাঙ্গার খেলা দেখি নাই। জলের উপর তিনটা ডালে তিনটি মাছরাঙ্গা বসিয়াছে। হঠাৎ ঠিক একসঙ্গে ঠোঁট নিচু করিয়া তিনজনেই ডুব দিল। আবার তখনই উঠিয়া নিজের নিজের জায়গায় গিয়া বসিল। প্রত্যেকের মুখে এক একটি মাছ। সেই মাছ গিলিবার জন্য তাহারা বেজায় ব্যস্ত হইয়া পড়িল। কাহারও বিষম খাইবার জোগাড়। এই খেলার উদ্দেশ্য কে আগে ডুব দিয়া মাছ আনিয়া গিলিতে পারে। যে একেবারে মাছ পায় না, সে বেচারি মুখ ভার করিয়া নিজের ডালে গিয়া বসে। খেলা শেষ হইলে সকলে মিলিয়া নাচে আর তাহাদের নিজের ভাষায় গান করে। ইহাদের জীবনের কাজই কেবল খাওয়া আর আনন্দ করা। বানরের বাঁদরামি। তোমরা বানরের গালের থলি দেখেছ? বানর তার এই থলির দুটোর ভিতরে খাবার পুরে রাখে, তারপর অবসর মতো সেগুলোকে থলি থেকে বার করে খায়। থলির ভিতরে বেশি খাবার পুরলে সেটা ফুলে ওঠে, তখন বানরের চেহারাখানি দেখতে বেশ মজার হয়। একবার এক চিড়িয়াখানায় একটা বানরের এই থলির ভিতরে একটা বাদাম আটকে গেল। সেটাকে সে কোনো মতেই বার করতে পারল না। তার দরুন তার বড় যন্ত্রণা হতে লাগলো। ক্রমে থলি শুদ্ধ টাটিয়ে লাল হয়ে উঠল। তখন সেই থলি কেটে বাদামটি বার করে আবার থলি সেলাই করে দেওয়া ভিন্ন আর উপায় রইল না। তোমরা হয়তো বলছো, আহা বেচারা, কিন্তু সেই বানর ভাবল যে কি মজাই হয়েছে। সে তখন চিমটিয়ে সেলাই খুলে ফেলে সেই ফুটোর ভিতর দিয়ে যা তা ঢুকিয়ে দিতে লাগলো।
শুধু যে বাইরের জিনিস সে সেখান দিয়ে মুখের ভিতরে ঢোকাতো তা নয়, মুখের ভিতরের জিনিসও সেই ফুটোর ভিতর দিয়ে বার করে আনতো। যখন সে এসব কাণ্ড করত তখন তার খাঁচার আর সব বানরের আর আশ্চর্যের সীমাই থাকতো না। তারা তার চারিদিক ঘিরে বসে হাঁ করে তামাশা দেখত। সেও তাতে খুব মজা পেয়ে লম্বা লম্বা খড় মুখে দিয়ে সেগুলোকে সেই থলির ফুটোর ভিতর দিয়ে টেনে বার করে তাদের আরও তাক লাগিয়ে দিত। বাস্তবিক এটা বানরের পক্ষে বাহাদুরির কাজ হয়েছিল বলতে হবে, কিন্তু দুঃখের বিষয় এতে তার ঘা শুকোবার পক্ষে বড়ই অসুবিধা হতে লাগলো। তখন কাজেই তাকে সেই খাঁচা থেকে সরিয়ে নিতে হলো, যাতে তার আর তামেশগির না জোটে। কয়েকদিন সে খুব নরম জিনিস ছাড়া আর কিছু খেতে পেল না। তাকে শোবার জন্য খড় দেওয়াও বন্ধ হয়ে গেল। তখন আর সে কাকে ম্যাজিক দেখাবে, আর কি দিয়েই বা দেখাবে? কাজেই তার ঘা সারতে আর বেশি দেরি হলো না। আর এক জায়গায় একটা বানর আর একটা হুন্ডার পাশাপাশি ঘরে থাকত। দুই ঘরের মাঝখানে কাঠের দেওয়াল, সেই দেওয়ালে একটি দরজা চাবি দিয়ে বন্ধ থাকে। সেই চাবির ফুটো দিয়ে তাকালে এ ঘর থেকে ও ঘরের ভিতর দেখা যায়। বানরটার ক্রমাগতই চেষ্টা যে নানা রকম শব্দ করে সেই হুন্ডারটাকে এনে যাতে সেই চাবির ফুটোর ভিতর দিয়ে উকি মারাতে পারে। শব্দ শুনে যেই হুন্ডারটা এসে সেখান দিয়ে উকি মারে, অমনি বানরটা খড় দিয়ে তার চোখে খোঁচা বসিয়ে দেয়। খাঁচার সামনের গড়াদের ভিতর দিয়ে হাত বুলিয়ে হুন্ডারটার নাকে সুরসুরি দেওয়া বানরটার ভারী আমোদের বিষয় ছিল। সে হুন্ডারটিকে দেখতে পেত না, অথচ আন্দাজের উপরেই ক্রমাগত ঘন্টার পর ঘন্টা তার নাকে সুরসুরি দিয়ে তাকে পাগল করে তুলত। হুন্ডারটা অনেক চেষ্টা করেও কিছুতেই বানরটার হাতে কামড়াতে পারত না। বেচারার খালি ক্ষেপে অস্থির হওয়াই সার হতো। সুন্দরবনের জানোয়ার। কয়েকটি সাহেব জাহাজে করিয়া সুন্দরবন দেখিতে গিয়াছেন। জাহাজখানি রায়মঙ্গল নদীতে নোঙর করিয়াছে। সাহেবেরা একটি ছোট্ট স্টিম বোটে করিয়া একটা খালে ঢুকিয়াছেন। প্রায় সমস্ত দিন নালায় নালায় ঘুরিয়া বিকাল বেলায় একটি ছোট্ট নদীতে আসিয়া তাহাদের বোট থামিল। নদীর অপর পারে কয়েকটি শুয়োরছানা তাহাদের মায়ের সঙ্গে সঙ্গে মাটি খুঁড়িয়া বেড়াইতেছে। জলে অনেকগুলি কুমির নাক জাগাইয়া রহিয়াছে। হঠাৎ একটা বাঘ ঝোপের ভিতর হইতে লাফ দিয়া আসিয়া একটি শুয়োরছানাকে ধরিয়া লইয়া গেল। তাহাতে আর শুয়োরগুলি চেঁচাইয়া আকাশ ফাটাইয়া দিতে লাগিল। তাহার পরের মুহূর্তেই তাহাদের বাপ বিশাল এক বড়া বন হইতে আসিয়া বাঘের সামনে দাঁড়াইয়াছে। বাঘও তখন শুয়োরছানাটিকে রাখিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইল। খানিক দুজনেই দুজনের দিকে তাকাইয়া আছে, কেহ কিছু বলে না। তারপর বাঘ ঘন ঘন লেজ নাড়িতে নাড়িতে গর্জন করিয়া উঠিল। বড়াও রাগে ঘোঁত ঘোঁত করিয়া তাহার উত্তর দিল। বাঘের চেষ্টা সে তাহার পিছনে গিয়া তাহার ঘাড়ে লাফাইয়া পড়িবে, কিন্তু বড়া তা করিতে দিবে কেন? বাঘ যতই বড়ার পিছনের দিকে ঘুরিয়া যাইতে চাহে, বড়া ততই তাহার দিকে ফিরিয়া দাঁড়ায়। এমনি করিয়া ঘুরিতে ঘুরিতে যেই দুজনে কাছাকাছি হইয়াছে, অমনি বড়া গুলির মতো ছুটিয়া আসিয়া বাঘকে মারিতে গেল। বাঘ তৎক্ষণাৎ পাশ কাটিয়া বড়াকে ভয়ঙ্কর এক চাপড় মারিল। সে চাপড় বড়ার পিঠে পড়িলে তাহার পিঠই ভাঙিয়া যাইত, কিন্তু বড়া তাহা কাঁধ পাতিয়া লওয়াতে তাহার কিছুই হইল না, কেননা তাহার সে জায়গা লোহার মতো মজবুত। এই গোলমালে বাঘ একটু অসতর্ক হইয়া পড়িয়াছে, সেই হইল বরাহর সুযোগ। সে আর বাঘকে সামলাইতে না দিয়া তৎক্ষণাৎ তাহার পেটে দাঁত বসাইয়া দিল। সেই যে দাঁত বসাইল, আর বা কিছুতেই সে দাঁতকে ছাড়াইতে পারিল না। সে প্রাণপণে বড়াকে আঁচড় কামড় দিতে লাগিল বটে, কিন্তু বড়া তবুও তাহার সমস্ত শরীর চিরিয়া ফালাফালি করিয়া দিল। বাঘ মরিয়া গিয়াছে, তথাপি বড়া তাহাকে ছাড়ে না। শেষে বড়া চলিয়া গেল,
তখন দলে দলে কুমির আসিয়া সেই বাঘটাকে লইয়া টানাটানি করিতে লাগিল। বেলা শেষ হইয়া আসিল। সাহেবেরাও তাড়াতাড়ি বোট ছাড়িয়া দিলেন। তাহারা খানিক দূরে আসিয়াছেন, এমন সময়ে অনেকগুলি শুয়োরছানা ছুটিয়া আসিয়া প্রাণপণে সাঁতরাইয়া নদী পার হইতে আরম্ভ করিল। অমনি দেখা গেল যে চারিদিক হইতে কুমিরেরা তাহাদিগকে খাইবার জন্য ছুটিয়া আসিতেছে। তাহার পরের মুহূর্তেই একটি শুয়োরছানা চেঁচাইয়া উঠিল, আর তাহাকে দেখা গেল না। আর একটার পিছনে ঠ্যাং ধরিয়া সাহেবের আর্দালি তাহাকে বোটে তুলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে একটা কুমিরও জলের ভিতর হইতে মাথা ভাসাইয়া হাঁ করিয়া সেটাকে ধরিতে চাহিয়াছিল, কিন্তু নাগাল পাইল না। লাভের মধ্যে সাহেবদের বন্দুকের গুলিতে তাহার নাক উড়িয়া গেল। শুয়োরটা ততক্ষণে বোটের তলায় শুইয়া ভীষণ চেঁচামেচি জুড়িয়াছে। সেই শব্দে চারিদিক হইতে কুমির আসিয়া বোটে উঠে আর কি। শুয়োর যতই চেঁচায়, কুমিরগুলিও ততই খেপিয়াও যায়। শেষে একটা একেবারে বোটের ধারে মাথা তুলিয়া দিয়া হাঁ করিয়া একজন খালাসিকে খাইতে আসিল। সাহেবরা সকলে মিলিয়া আর সব কুমিরের উপর গুলি চালাইতে লাগিল, কিন্তু তাহাতেও তাহারা ভয় পাইবার নয়। যাহারা গুলি খাইয়াছে তাহারা ছটপট করিতেছে, আর গুলি বোটের চারিধারে আসিয়া দাঁত কামড়াইতেছে। একটা তো আসিয়া এক কামড়ে একজনের বন্দুকই কাড়িয়া নিল, আর একটু হইলে সে লোকটিকে অবধি লইয়া যাইত। বাস্তবিক সেদিন সাহেবদের একটু বেগতিকই হইয়াছিল। হঠাৎ বুদ্ধি না জোগাইলে কি হইত কে জানে। কোনো মতেই কুমিরগুলিকে তাড়াইতে না পারিয়া শেষে তাহারা অনেকটা কেরোসিন তেল বোটের চারিদিকে জলে ঢালিয়া দিলেন। কুমির মহাশয়দের চোখ দুটি থাকে ঠিক জলের সমানে সমানে, কাজেই দেখিতে দেখিতে সেই কেরোসিন তেল তাহাদের চোখে গিয়া ঢুকিল। অমন ওষুধ আর কখনো তাহারা চোখে মাখেন নাই। এমন চিরবিড়ির মজাও বোধহয় আর জীবনে কখনো পান নাই। শুয়োর খাওয়ার শক্ত তাহাদের মিটিলই, তখন তাড়াতাড়ি সেখান হইতে পলায়ন করিতে পারিলেই তাহারা বাঁচেন। ইহার পর আর সাহেবদের কোনো বেগ পাইতে হয় নাই। তাহারা ভালোই ভালোই জাহাজে আসিয়া পৌঁছিলেন।